জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে, তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রলেপ দেয়া পরিবর্তন নয়, গভীর পরিবর্তন জরুরি। তা না হলে স্বৈরাচার আবার ফিরে আসবে। রাজধানীতে ইউএনএইচআর আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বছরের পর বছর আয়নাঘরে নির্মম অত্যাচার হয়েছে, সেই কাহিনীগুলো মিলে এখনকার বাংলাদেশ। তিনি বলেন, জুলাই বাঙালির পুনর্জাগরণের মাস। এটি শুধু স্বৈরাচার থেকে মুক্তির মাস নয়, অন্তর্ভুক্তিমূলক, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য জাতীয় ঐক্যমত্য গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানান তিনি। সামনে নিজেদের বেদনা গাথা তুলে ধরেন শহীদদের স্বজনরা। বিচারের এই বিচার প্রক্রিয়ায় এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিল, তাদের অনেকে হয়তো দেশে বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে রয়েছেন। তাদেরকে গ্রেফতার করা এবং যারা বিদেশে আছেন তাদেরকে দেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করার একটা পদ্ধতি সরকারকে অবশ্যই অনুসন্ধান করতে হবে। বিচার না দেখা পর্যন্ত আমরা কোনো নির্বাচন দেখতে চাই না। তারাই দাবি করেননি। শত শত মানুষ যাদেরকে হত্যা করা হয়েছে, হাজার মানুষ যাদেরকে পঙ্গু করা হয়েছে, তাদের সকলের বিচার করে তারপরে নির্বাচন হোক। আমরাও চাই যে অতি দ্রুত এই হত্যার বিচার হোক। আমরাও চাই যে সংস্কারগুলো যেগুলো খুব জরুরি দরকার সেগুলো অতি দ্রুত হোক। কিন্তু একটা জিনিস আমাদের সকল বোধহয় মনে রাখা প্রয়োজন, জনগণের প্রতিনিধিত্ব সম্পন্ন সরকার, এটা বোধহয় খুব জরুরি দরকার। এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতমভাবে পরিবর্তন। সে গভীরতম পরিবর্তন যদি না করি, যে স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে, এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে, যতই আমরা আইন কানুন সামাল দিই। মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক সংগঠনের আয়োজনে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। গুম কমিশনের কার্যক্রমে হতাশা ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে গুম হওয়া পরিবারের সদস্যদের পুনর্বাসনের চেষ্টা করবে তার দল। আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। আমি আশা করব যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তারা দেরিতে বিলম্ব হলেও তাদের পুনর্বাসনের জন্য, তাদের যে কষ্ট, তাদের বাবাকে খুঁজে পাওয়ার, তাদের আত্মীয়কে খুঁজে পাওয়ার, ভাইকে খুঁজে পাওয়ার যে বেদনা বা আর্তি, সেটাকে মূল্য দিয়ে সেই গুরুত্ব দেবেন। আমাদের দল নির্বাচিত হতে পারে, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে কথা দিয়েছেন, তিনি এই শিশুদের এবং এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা সেই কথাটা আবার উচ্চারণ করতে চাই। শেখ হাসিনা ও তার দোসররা জুলাইতে যে অপরাধ করেছে, ৭১ সালে পাকিস্তানিরাও সেই অপরাধ করে নাই। রাজধানীতে জুলাই গণহত্যা নিয়ে এক আলোচনা সভায় একথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় জুলাই গণহত্যার বিচার না হলে বিচার ব্যবস্থার উপরেই মানুষ আস্থা হারাবে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। এদিকে এত আশ্বাসের পরও চরম ক্ষোভ প্রকাশ করে শহীদ ইয়ামিনের বাবা বলেন, বিচারের আর প্রয়োজন নেই।
আমরা এখনো গ্রেফতার বাণিজ্য, মামলা বাণিজ্য এই সমস্ত শব্দ থেকে মুক্তি পেলাম না। তো এগুলো এখনো চলছে। এগুলো একটা রাজনৈতিক কালচার না বদলালে বদলাবে না। 4টা মামলার ওপেন বিচার চলছে, আমরা লাইভ সম্প্রচার করেছি কিছু কিছু অংশ। আগামী 3 অগাস্ট প্রথম সাক্ষী হবে শেখ হাসিনার মামলায়, শেখ হাসিনার বিরুদ্ধে। আপনাদের খালি একটা জিনিস বলি, আপনারা মনে রেখেন এই বিচার নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। যেই প্রক্রিয়ায় বিচার এগোচ্ছে, ইনশাআল্লাহ আমাদের সরকারের আমলে আপনারা কাঙ্ক্ষিত যেই মামলাগুলোর রায় চাচ্ছেন সেগুলি পাবেন ইনশাআল্লাহ। জুলাই আন্দোলন দমনে মরণাস্ত্র ও হেলিকপ্টার থেকে গুলির সিদ্ধান্ত রাজনৈতিকভাবে হয়েছিল। এ ধরনের সিদ্ধান্তের ব্যাপারে অতি উৎসাহী ছিলেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিব বেগম এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন। জুলাই গণহত্যা মামলার আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আদালতে দেয়া জবানবন্দিতে এসব তথ্য উঠে এসেছে। এরই মধ্যে চৌধুরী মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে ট্রাইব্যুনালে বক্তব্য দিয়েছেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলায় রাজসাক্ষী হয়েছেন। এর আগে গেল বছরের সেপ্টেম্বরে গ্রেপ্তার হন সাবেক এই আইজিপি। এরপর নভেম্বরের দিকে জবানবন্দি দেন সিএমএম আদালতে। এর মধ্যে অক্টোবরে মানবতা বিরোধী অপরাধে মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে তা মঞ্জুর করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষে মঙ্গলবার শুনানি করেছেন আসামি পক্ষের আইনজীবীরা। সকালে এ মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, সাবেক এএসআই আমির হোসেন সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে সোমবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। বলেন, পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রলীগ, পুলিশ মিলে আবু সাঈদকে হত্যা করে আসামি করা হয় সাঈদের সহযোদ্ধাদের। মূল ঘটনার আড়াল করতে বারবার পরিবর্তন করা হয় পোস্টমর্টেম রিপোর্ট। এর আগে গত 22 মে জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার সহ 24 জনকে পলাতক ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। গত 30 জুন আন্তর্জাতিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন ওই দিন 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে ফ্যাসিবাদী শক্তি, এমন আশঙ্কা করেছে পুলিশের বিশেষ শাখা এসবি। পুলিশের বিভিন্ন দপ্তরে পাঠানো চিঠিতে বলা হয়, ফ্যাসিবাদী শক্তির নেতাকর্মী এ সময় সরকারি বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে। এই প্রেক্ষাপটে পুলিশের বিভিন্ন ইউনিট বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে এসবি। এছাড়া লঞ্চ ঘাট, বাস স্টেশন ও বিমানবন্দরের নিরাপত্তা জোরদারের পাশাপাশি মোবাইল পেট্রোল জোরদারের অনুরোধ জানানো হয় চিঠিতে। 8 আগস্ট পর্যন্ত সন্দেহজনক ব্যক্তি গাড়ি তল্লাশি করার কথা বলা হয়েছে। এছাড়া গুজব রোধে সাইবার পেট্রোলিং কার্যক্রম অব্যাহত রাখা হবে। চিঠির বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, একটি রাজনৈতিক দল অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে। এই আশঙ্কায় আজ থেকে বিশেষ সতর্কতা চলবে 8 আগস্ট পর্যন্ত। যেহেতু এই ধরনের বিভিন্ন কথাবার্তা মিডিয়ায় আসছে এবং একটা গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে আসছে, আমরা সতর্ক আছি। আমাদের স্পেশাল ড্রাইভ চলতেছে এবং এইটার জন্য স্পেশাল এই ডিএমপিতে আমি বলবো, ডিএমপিতে আমরা চেকপোস্ট এবং অন্যান্য যে পুলিশি কার্যক্রম, কভার্ট আমাদের এই গোয়েন্দা সংস্থা সিটিটিসি সবগুলো 8ই আগস্ট পর্যন্ত কার্যকরী থাকবে। জুলাই সনদের খসড়ায় একমত হয়েছে বিএনপি, তবে কিছু ত্রুটির বিষয়ে সংশোধনী প্রস্তাব 30 তারিখ জমা দেবে দলটি। তবে সনদে ঐক্যমত্য হওয়া প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি উল্লেখ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে এনসিপি। আর সনদকে অসম্পূর্ণ দাবি করে আইনি ভিত্তি দিতে গণভোটের প্রস্তাব জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সংলাপের শুরুতে কমিশনের দেয়া খসড়া প্রস্তাব নিয়ে নিজেদের মতামত তুলে ধরে রাজনৈতিক দলগুলো। সনদে ঐক্যমত্য হওয়া প্রস্তাবগুলো
সেগুলো বাস্তবায়নের পদ্ধতি উল্লেখ না থাকায় ক্ষোভ প্রকাশ করে এনসিপি। আর সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের প্রস্তাব দেয় জামায়াত। এদিন কমিশনের আলোচনা শুরু হয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নিয়োগ পদ্ধতি নিয়ে। কমিশনের দেয়া র্যাঙ্কিং পদ্ধতির প্রস্তাবে জামায়াত, এনসিপি সহ অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করে। জুলাই সনদের খসড়া নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে একমত হলেও কিছু ভাষাগত ও শব্দগত ত্রুটির সংশোধনী চায় বিএনপি। অনেক জায়গায় সমঝোতা করার জন্য, জাতীয় ঐক্যমত্যে আসার জন্য এক ধরনের ঐক্যমত্যের জন্য চেষ্টা অব্যাহত রেখেছেন। ফলে তাদের অবস্থানের পরিবর্তন করছেন, অংশগ্রহণ করছেন, সেটা নিঃসন্দেহে তাদেরকে ধন্যবাদ, তারা প্রাপ্য। তাদের আন্তরিক প্রচেষ্টা না থাকলে এটা সম্ভব হতো না। আমরা যে সমস্ত বিষয়গুলো কমিশনের কাছে দেয়া হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়ার জন্য, আমাদের অবশ্যই 31শে জুলাইয়ের মধ্যে সেই সিদ্ধান্ত দিতে হবে এবং আমরা সেই সিদ্ধান্ত গ্রহণের জন্য কমিশন উপর্যুপরি প্রতিদিনই, আপনারা এখানে থাকেন যারা, তারা জানেন যে কোনো ব্রেকেই আসলে কমিশন বারবার বসছে। আমরা নিশ্চিত করতে চাই যেন 31শে জুলাইয়ের পরে এই আলোচনা অব্যাহত না থাকে। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, যা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। জুলাই পদযাত্রার 29তম দিনে টাঙ্গাইল ও গাজীপুরে পথসভায় একথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির 29তম দিনের কর্মসূচি শুরু হয় টাঙ্গাইলের সার্কিট হাউসের সামনে থেকে। পদযাত্রায় অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা, সঙ্গে যুক্ত হন শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় ছাত্র জনতা। এ সময় নেতাকর্মীরা বিচার ও মৌলিক সংস্কারের দাবি তোলেন, স্লোগান দেন। 1.5 কিলোমিটার পদযাত্রা শেষে জেলার নিরালা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে নেতারা বলেন, অবিলম্বে ভারতকে টাঙ্গাইলের তাঁত শিল্পের জিআই প্রত্যাহার করতে হবে। এর আগে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম বলেন, 5 আগস্টের পর বিএনপির মাধ্যমে চাঁদাবাজি ছড়িয়ে গেছে। চাঁদাবাজি ঢাকতে তরুণদের উপর দায় চাপানো হচ্ছে। পরে সন্ধ্যায় গাজীপুর সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি। সমাবেশে নেতারা বলেন, যুদ্ধ নয়, আত্মরক্ষার জন্য সমরাস্ত্রের আধুনিকায়ন প্রয়োজন। সংস্কার শুধু ঐক্যমত হলে নাই, সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে ঐক্যমত হওয়া লাগবে। 90-এর গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জনগণের সাথে, ছাত্রদের সাথে প্রতারণা করেছিল। ত্রিদলীয় জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল, এই রূপরেখা কোনো দল মানে নাই। ফলে আমরা এবারও কোনো প্রতারণার সুযোগ দিব না। জুলাই সনদ হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে। নির্বাচিত যেই সরকার গঠন করুক, এই সংস্কার বাস্তবায়নে সে বাধ্যবাধকতা থাকবে। দু একটি দল মুখে সংস্কারের কথা বললেও অন্তরে ফ্যাসিবাদ লালন করছে, এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। কবি নজরুল সরকারি কলেজে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। নুরুল হক বলেন, ছাত্র সংসদ না থাকলে রাজনীতি চলে যাবে পেশি শক্তির হাতে। এছাড়া রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কমিশনগুলো স্বাধীনভাবে পরিচালনা করতে হবে, তা না হলে প্রশাসনে দুর্নীতি কখনো কমবে না। সরকারি চাকরিতে স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার বাস্তবায়নের দাবি জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, শুধু আবু সাঈদ নয়, তার মতো সব শহীদদেরই রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। এছাড়া শহীদদের পরিবার থেকে দ্রুত বিচারের দাবি জানানো হয়। গণতন্ত্র সংস্কারের কথা বলছি, অন্তরে স্বৈরতন্ত্র কর্তৃত্ববাদ ধারণ করে। সংসদে যেন সকল দলের একটা প্রতিনিধিত্ব থাকে এবং একটা কার্যকর ভারসাম্যপূর্ণ সংসদ যেন হয়, সেজন্য প্রপোর্শনেট বা আনুপাতিক হারে নির্বাচন হলে এই একদলীয় আধিপত্য কিছুটা কমবে। ছাত্র সংসদ যদি থাকে, মেধাবীরা, শিক্ষার্থী বান্ধব, তারাই নেতা হবে।
আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। বুধবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, 11 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এছাড়া 12 থেকে 18 আগস্ট পর্যন্ত মনোনয়ন বিতরণ করা হবে। মনোনয়নপত্র বাছাই হবে 20 আগস্ট এবং প্রত্যাহারের শেষ তারিখ 25 আগস্ট। মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ও সময় 19 আগস্ট 2025 মঙ্গলবার বেলা 3টা পর্যন্ত। প্রার্থীদের তালিকা প্রকাশ 21 আগস্ট 2025 বৃহস্পতিবার দুপুর 1টা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় 25 আগস্ট 2025 সোমবার দুপুর 1টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 26 আগস্ট 2025 মঙ্গলবার বিকেল 4টা। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। জাতীয় নির্বাচনকে সামনে রেখে 10 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং দাবি আপত্তি নিষ্পত্তির পর 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ খসড়া ভোটার তালিকায় 44,66,000 নতুন ভোটার যুক্ত করার কথা জানায় এবং দ্রুতই এ তালিকা প্রকাশ করার কথা জানান তিনি। সবশেষ ভোটার দিবসে প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,274 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশন সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোট কেন্দ্র স্থাপন সহ বেশ কিছু বিষয়ে কাজ করছে। মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের সঙ্গে তৃতীয় দফা আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র। এজন্য যুক্তরাষ্ট্রে গিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে প্রতিনিধি দল। শেষ পর্যায়ে আলোচনার জন্য সোমবার রাতে ঢাকা ছাড়েন তারা। বাংলাদেশের প্রস্তাব বিবেচনায় 29 ও 30 জুলাই বৈঠকের সময় দিয়েছে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ কার্যালয় USTR। বাংলাদেশ সহ 7টি দেশের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে গত এপ্রিলে অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। প্রথম দফায় 37% শুল্ক আরোপ করা হলেও বাংলাদেশের আবেদনে 3 মাস বিরতি দিয়ে 35% শুল্ক বেঁধে দেয় যুক্তরাষ্ট্র। নতুন এ শুল্ক হার 1 আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা। তার আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক দফা আলোচনা ও বাণিজ্য ঘাটতি কমাতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে ইতোমধ্যে 25টি বোয়িং কেনার একটি চুক্তিসহ সয়াবিন ও তুলা কেনার আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। তৃতীয় দফার আলোচনা শেষে 31 জুলাইয়ের মধ্যেই শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের ইতিবাচক সাড়া প্রত্যাশা করছে বাংলাদেশ। ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফা বাণিজ্য আলোচনা শুরু হচ্ছে আজ। বৈঠকে অংশ নেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আব্দুল আহাদ। বৈঠক শুরু হচ্ছে কিনা এবং কতক্ষণ নাগাদ বৈঠক চলবে আমাদেরকে একটু জানাবেন। কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন যে বৈঠক শুরু হচ্ছে, আসলে বৈঠক শুরু হয়ে গেছে এখন থেকে 17 মিনিট আগে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের সময় দুপুর 2টার দিকে এই বৈঠকটি শুরু হয়েছে। এর আগে এই বৈঠকে যারা অংশ নিয়েছেন তারা লাঞ্চটা শেষ করেছেন এবং লাঞ্চের শেষেই তারা বৈঠকে অংশ নিয়েছেন। আপনি যেমনটা বলছিলেন যে এই বৈঠকে অংশ নিতে বাংলাদেশের একটি প্রতিনিধি দল উচ্চ পর্যায়ে তারা এখানে এসেছেন। আসলে আজকে সকালে
বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তাদের নেতৃত্বে বাংলাদেশের বেশ কয়েকজন আজকে সকালেই এসে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান এবং তারা এখন এই বৈঠকে তারা অংশ নিয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যিনি এই বৈঠকে অংশ নিয়েছেন তিনি তার নাম হচ্ছেন ব্র্যান্ডন লিঞ্চ। তিনি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি। আপনারা জানেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠিতে জানিয়ে দিয়েছেন যদি আর 2 দিনের মধ্যে অর্থাৎ এই জুলাই মাসের মধ্যে যদি বাংলাদেশের সঙ্গে যে বাণিজ্য ঘাটতি রয়েছে সেই ঘাটতি যদি নিরসন করা না হয় তবে 1 আগস্ট থেকে বাংলাদেশের উপর 35% শুল্ক আরোপ করা হবে। তো এই বিষয়টি আসলে নিরসনের জন্য এর আগে গত মাসের 9, 10 এবং 11 তারিখ বৈঠক হয়েছে এবং এই দ্বিতীয় দফা এই বৈঠকটি যেটি আজকে শুরু হয়েছে এবং বাংলাদেশের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে আজকের বৈঠকে হয়তো একটা আশানুরূপ ফল আসবে, যে বৈঠকটি হয়তো আগামীকাল এবং এর পরদিন পর্যন্ত 3 দিন চলতে পারে। তবে আমাদেরকে যেমনটি বলা হয়েছে এই বৈঠকটি শুধুমাত্র যে শুল্ক নিয়ে হচ্ছে তা নয়, এখানে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের আরো অনেক বিষয়ে আসলে কথা হচ্ছে যে বিষয়গুলো আমাদেরকে প্রকাশ করা হচ্ছে না এবং এই শুল্ক বিষয়টা হচ্ছে একটা গৌণ বিষয়। এর বাইরে আরো অনেক বড় বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তবে শুল্কের বিষয়টি হয়তোবা আশানুরূপ ভাবে একটা সমাধান বের হবে আজকে যে বৈঠকটি শুরু হয়েছে এখান থেকে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে শুল্ক আরোপ করা হয়েছে এর মধ্য দিয়ে আমেরিকান জীবনে একটা বড় ধরনের প্রভাব পড়েছে। এখানে সবকিছুর দাম বেড়ে গেছে, যে কারণে এখানকার মানুষও চাচ্ছেন যাতে প্রত্যেক দেশের সাথে যে প্রেসিডেন্ট ট্রাম্প টেরিফ নিয়ে যে বলা হচ্ছে টেরিফ যুদ্ধ, সেটা যাতে সুন্দরভাবে সমাধান হয়, এমনটা আসলে এখানকার আমেরিকান জনগণের প্রত্যাশা। এই ছিল আমার কাছে সবশেষ খবর। আসলে মিটিং যখন শেষ হবে এরপরে আমি আপনাদের পরবর্তী সংবাদে আশা করি যে ভালো কিছু জানাতে পারবো। যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আব্দুল আহাদ। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে বোয়িং থেকে বিমান ক্রয় করা ছাড়াও আরও পণ্য কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে অর্থ উপদেষ্টা বলেন, পণ্য ক্রয়ে সুনির্দিষ্ট প্যাকেজ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করবে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধি দল। আমেরিকা থেকে যে বোয়িং কেনার ওই 25টি কেনা হবে, এইটার ব্যাপারে কত অর্থ খরচ হবে, কত টাকা বাজেট? এইটা আপনার এখন বশির সাহেব কালকে গেছেন, বাণিজ্য ঘাটতি পুরোপুরি হবে না, আর কি কিছু কেনার আরো আছে, ওই প্যাকেজটা নিয়ে গিয়েছে যে কি কি কিনতে পারে না সেটা আমি এখন সামরিক সরঞ্জাম। গ্রেপ্তার ও মামলা বাণিজ্য থেকে এখনও জনগণ মুক্তি পায়নি বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার সকালে রাজধানীতে জুলাই গণহত্যার বিচার নিয়ে আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। জুলাই গণহত্যার বিচার না হলে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা উঠে যাবে বলে এ সময় সতর্ক করেন পরিবেশ উপদেষ্টা। হত্যাগুলোর বিবরণ আবার দেখলাম। দেখেন, এদের সাথে যারা জড়িত, যারা নির্দেশদাতা, তারা কিন্তু প্রায় সকলেই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এই যে দেশ থেকে তারা চলে যেতে সক্ষম হলেন, এটাও তো একটা বিচারের দাবি রাখে। তারা কেমন করে দেশ থেকে চলে গেল? আপনি তাদের অনুপস্থিতিতে তাদের বিচার করবেন। তারা উপস্থিত থাকলো না, তাদেরকে আমরা উপস্থিত রাখতে পারলাম না। এখান থেকেও কিন্তু আসলে বোঝা যায় যে রাষ্ট্রযন্ত্রের কোন কোন জায়গায় বিচারহীনতা একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আনুষ্ঠানিক বিচারের পাশাপাশি রাষ্ট্রটাকে যদি আমরা ঢেলে সাজাতে চাই, সেজন্য আমাদের প্রত্যেককে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। শিক্ষা খাতে বাজেটের সীমাবদ্ধতা থাকলেও কার্যকর পরিকল্পনার মাধ্যমে এই খাতকে বেগবান করে চাহিদা পূরণের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এর আয়োজনে 2022-2023 শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় বাজেট ঘাটতির জন্য সকল স্কুলকে মানসম্পন্ন করা হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে কারিগরি শিক্ষাকে অধিক গুরুত্ব দিতে হবে। রাতারাতি শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে না, তাই শিক্ষার উপযুক্ত পরিবেশ এবং মানোন্নয়নে জবাবদিহিতা থাকা উচিত বলে মনে করেন তিনি। যে বাজেটের আমাদের যে অবস্থা এবং ওভারঅল রিসোর্সেসে
যেখানে আমাদের 4 থেকে 6% মতো করার কথা ব্যয়, সেখানে আমরা মানে 2% মতো আমরা করতে পারছি না। সো এটা একটা বড় রকমের এখানে ঘাটতি। আমাদের যে সমাধানগুলো সেগুলো যদি আলাপ আলোচনার মধ্যে নির্দিষ্ট করতে পারি এবং যৌক্তিকভাবে সেখানে যদি সম্পদ যদি আমরা রিসোর্স মোবিলাইজ করতে পারি, তাহলে এই সমস্যাগুলো সমাধান করা অবশ্যই সম্ভব। আগামী দিনে দেশের পুঁজিবাজার আমলাতন্ত্র থেকে বের হয়ে আসবে, প্রকৃত ব্যবসায়ীরাই এই বাজার নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লুতে স্টক এক্সচেঞ্জ আয়োজিত কমোডিটি ডেরিভেটিভস ও এর ব্যবসায়িক সম্ভাবনা শীর্ষক কর্মশালায় তিনি একথা বলেন। কর্মশালায় স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা কমোডিটি ডেরিভেটিভসের বিভিন্ন উদ্যোগ সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। জানান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আগামী 6 মাসের মধ্যে কমোডিটি এক্সচেঞ্জ কার্যক্রম শুরু করবে, যেখানে প্রাথমিকভাবে গম ও সিলভার পণ্য নিয়ে যাত্রা করবে এই উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে পণ্য উৎপাদনকারী বা ব্যবহারকারীরা ভবিষ্যতে মূল্যের ওঠানামা থেকে নিজেদের রক্ষা করতে পারবেন। এ সময় আমির খসরু বলেন, বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে মুখিয়ে আছেন। আগামী দিনে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটকে আমরা সিরিয়াসলি ওন করতে যাচ্ছি অ্যাজ এ পার্টি, অ্যাজ এ পলিসি। আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদেরকে বলছি, দিস মার্কেট উইল বি হাইলি ডিরেগুলেটেড। এই যে রেগুলেট করে করে নিয়ন্ত্রণের মাধ্যমে করাপশনের যে জন্ম বাংলাদেশে, রেগুলেশন ওভার রেগুলেশন হচ্ছে করাপশনের জন্ম দেয়। এটা আমরা করতে দেব না। উই উইল ডিরেগুলেট দ্য ইকোনমি, উই উইল লিবারালাইজ দ্য ইকোনমি। পদে পদে bureaucratic all process will be cleared. বিমান দুর্ঘটনার 9ম দিনে এখনও আইসিইউতে রয়েছেন 3 জন, 30% পোড়া রোগী রয়েছেন 5 জন, আর আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও 8 জন। নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রাজধানীর বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি জানান, এখন 5 জন সুস্থ আছেন আর আশঙ্কামুক্ত হয়ে কেবিনে আছেন 19 জন। যারা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় যাবেন তাদেরও নিয়মিত হাসপাতালের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানান তিনি। সেই সাথে আহত শিক্ষার্থীদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে নিয়মিত কাউন্সিলিংয়ের মাধ্যমে পরিচর্যা অব্যাহত রাখা হবে। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে টিম গঠন করা হচ্ছে বলেও জানান হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক। স্বস্তির খবর যেটা আমাদের কোনো পেশেন্ট আমরা আর হারাই নাই, আর একই সঙ্গে আমাদের একজন রোগী একটু উন্নতির দিকে, সিভিয়ার থেকে ইন্টারমিডিয়েট। তবে আমি আগেও যেভাবে আপনাদের বলেছি যে ক্রিটিক্যাল থেকে সিভিয়ার, সিভিয়ার থেকে ইন্টারমিডিয়েট, আবার উল্টেও আসলে যে কোনো সময় ঘটতে পারে। সে রোগীটা খারাপের দিকে যাবে না সেটা বলা মুশকিল, কিন্তু আমাদের যতটুকু চেঞ্জ হচ্ছে এ ব্যাপারে আমরা অনেস্ট একদম। মানসিক স্বাস্থ্য শক্তিশালী করতে পাক্ষিক বিশেষ স্বাস্থ্যসেবা খোলা জানালা চালু করল ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ। ডিআরইউ এর সদস্যদের এ মানসিক স্বাস্থ্যসেবা দিতে সহযোগিতা করবে মানসিক স্বাস্থ্যসেবা সংস্থা মনের বন্ধু। মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে সাপ্তাহিক এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান। এ সময় মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহত সকলের তালিকা তৈরি করে তারপর তা গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে বলে জানান তিনি। এরপরেও এ বিষয়ে কোনরূপ দ্বিমত থাকলে সুনির্দিষ্ট তথ্যসহ সংশ্লিষ্ট বিভাগে জানানোর আহ্বান জানান তিনি। উদ্বোধন শেষে ডিআরইউ সদস্যদের ভোট গ্রহণে ট্রমা ও স্ট্রেস ম্যানেজমেন্টের উপর একটি গ্রুপ সেশনও পরিচালনা করা হয়। রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় পাসপোর্ট, মোবাইল ফোন, ল্যাপটপ ফেরত পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন মডেল মেঘনা আলম। মঙ্গলবার সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসে এই আবেদন জানান তিনি। এ সময় আদালতে মেঘনা আলম বলেন, দৈনন্দিন জীবনযাপনের জন্য সরঞ্জামগুলো প্রয়োজন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, মেঘনা আলমের ফোন, ল্যাপটপ
ফেরত দিলে মামলার তদন্তে ব্যাঘাত সৃষ্টি হবে। সৌদি রাষ্ট্রদূত ছাড়াও আর কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিয়েছে কিনা তা তদন্তে প্রয়োজন। পরে শুনানি শেষে আগামী 31 আগস্ট মামলার ফরেনসিক জমা দিতে নির্দেশ দেন আদালত। যে একজন মানুষ যদি সে যে নিরাপরাধ এটা প্রমাণ করতে চায়, সেক্ষেত্রেও কিন্তু আমার ডিভাইসগুলো আমার প্রয়োজন। ইনফ্যাক্ট আমি তাদেরকে অনুমতি দিয়েছি যে আপনারা আমার ডিভাইসে যা কিছু আছে কপি করে রেখে দিন, কিন্তু আমাদের রাষ্ট্র যে সেটা করতে পারছে না। আমি মনে করি যে এটা আসলে আমাদের রাষ্ট্রের উইকনেসটা দেখায় যে কেন আমরা ডিজিটালি এত পিছিয়ে আছি, তাই নয় কি? আগামী 31/8/2025 অর্থাৎ আগামী ধার্য তারিখে তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন এই যে আলামত, এই আলামতের মালিকানা যাচাই এবং এই আলামতগুলো ফরেনসিকে পরীক্ষা নিরীক্ষা করে এই মামলার সংক্রান্ত যেসব তথ্য আলামত পাওয়া যায় সেগুলো সংগ্রহ করার জন্য এবং ফরেনসিক রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করার জন্য, পেশ করার জন্য। ফরিদপুরের নগরকান্দা এলাকায় 10 র্যাব পরিচয়ে 2 জন স্বর্ণ ব্যবসায়ীকে বাস থেকে নামিয়ে ডাকাতির অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 10। সংবাদ সম্মেলনে র্যাব 10-এর অধিনায়ক জানান, 2 স্বর্ণ ব্যবসায়ী তাঁতিবাজার থেকে স্বর্ণের অলংকার তৈরির ডায়াস কিনে সাতক্ষীরা যাচ্ছিলেন। এ সময় ফরিদপুরের নাগরকান্দা এলাকায় বাস থামিয়ে 10 র্যাব পরিচয়ে তাদের কাছ থেকে সবকিছু লুটে নেয় ডাকাত দল। পরে র্যাব ও জনতা যৌথভাবে মাইক্রোবাস সহ ডাকাত দলের 5 জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস ও নকল পিস্তল জব্দ করে র্যাব। পাঁচজন সদস্যকে, ভুয়া র্যাব সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমাদের অনুসন্ধানে এবং তাদের জিজ্ঞাসাবাদে যেটা দেখা গিয়েছে যে এই 5 জনই হলো সংঘবদ্ধ আন্তজেলা ডাকাত দলের সদস্য। প্রত্যেকেই হলো গুরুত্বপূর্ণ, হয় ডাকাতি, একাধিক ডাকাতি মামলা অথবা মার্ডার কেস অথবা দস্যুতার মামলায় প্রত্যেকেই অভিযুক্ত। কক্সবাজারের টেকনাফে র্যাবের সাথে গোলাগুলির পর বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক সহ গ্রেপ্তার হয়েছে জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী শফি ডাকাত। মঙ্গলবার বিকেলে র্যাব 15-এর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় র্যাব। টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের পাশে পাহাড়ি আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় 3টি গ্রেনেড, 769 গ্রাম ক্রিস্টাল মেথ ও 10টি মাইন সহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। র্যাব জানায়, গোপন সূত্রের ভিত্তিতে সোমবার রাতে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে 26 অভিযান চালানো হয়। এ সময় শফি ডাকাতকে আটক করা সম্ভব হয়। ধাওয়া দিলে শফি ডাকাতের সহযোগীদের গুলির মুখে পাল্টা গুলি করে র্যাব। পরে শফিকের দেয়া তথ্য অনুযায়ী পাহাড়ি আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। ডাকাত শফির নামে হত্যা, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র মামলা সহ 21টি মামলা রয়েছে বলে জানায় র্যাব। চট্টগ্রামের রাউজানে বিএনপির 2 পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার সহ আহত হয়েছেন অন্তত 15 জন। মঙ্গলবার বিকেলে রাউজান পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সত্তারহাট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গোলাম আকবর খন্দকারের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়, জ্বালিয়ে দেওয়া হয় মোটরসাইকেল। স্থানীয়রা জানান, নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সুলতানপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদের কবর জিয়ারতে যাচ্ছিলেন গোলাম আকবর খন্দকার। পথে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মোটরসাইকেল শোভাযাত্রা সত্তারহাট এলাকায় পৌঁছায়। এ সময় দুপক্ষের মুখোমুখি অবস্থান থেকে মুহূর্তেই তা সংঘর্ষে রূপ নেয়। এতে গোলাম আকবর খন্দকার ও তার বেশ কয়েকজন অনুসারী আহত হন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। দেশের বাইরের খবর।
ভারতের ঝাড়খণ্ডে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 15 পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 10 জন। ঝাড়খণ্ডের দেওঘর জেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। জেলার সংসদ সদস্য নিশিকান্ত বুদে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, দেওঘরে শ্রাবণী মেলা চলছে, এর মধ্যেই ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শ্রাবণী মেলা ও বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরের তীর্থযাত্রা উপলক্ষে সেখানে হাজার হাজার পুণ্যার্থীর আগমন ঘটে। দুর্ঘটনায় আহত ও নিহতরা সেখানে অংশগ্রহণের জন্যই যাচ্ছিলেন। অপারেশন সিন্দুর বন্ধে কোনো বিশ্ব নেতাই ভারতকে অনুরোধ করেননি বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও বলেছেন, পাকিস্তান ও ভারতের সেনাবাহিনীর প্রধান আলোচনার মাধ্যমে অস্ত্রবিরতি কার্যকর করেছেন, সেখানে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা ছিল না। মঙ্গলবার লোকসভার অধিবেশনে পেহেলগাম হামলা ও অপারেশন সিন্দুর নিয়ে একথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন মোদী। আরও দাবি করেন, 9 মে দুই দেশের সংঘাতে পাকিস্তানের অন্তত 1000 খানেক ড্রোন ও মিসাইল প্রতিহত করেছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পুরো আলোচনায় একাধিকবার মোদী বলেন, সাম্প্রতিক এই সংঘাতে ভারত সব ক্ষেত্রেই জয় পেয়েছে। নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে পেহেলগাম হামলায় জড়িতদের। যদিও মোদীর এই বক্তব্যের জেরে সমালোচনার ঝড় ওঠে লোকসভায়। তৃণমূল কংগ্রেসের নেতারা অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্টের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর আত্মবিশ্বাস নেই মোদীর। নিজের ঢোল পেটাতে মন গড়া বক্তব্য দিচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী। গাজা দুর্ভিক্ষ ইস্যুতে এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ভিন্নমত পোষণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, গাজায় প্রকৃত দুর্ভিক্ষ চলছে, অথচ এর একদিন আগে নেতানিয়াহু বলেছিলেন গাজায় কোনো ক্ষুধার্ত মানুষ নেই। এই পরিস্থিতিতে গাজায় ফুড সেন্টার খোলার কথা জানান ট্রাম্প। এমনকি গাজায় ত্রাণ সীমিত হওয়ার জন্য নেতানিয়াহুকেই দায়ী করেন তিনি। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত 24 ঘন্টায় খাবারের অভাবে মৃত্যু হয়েছে 14 ফিলিস্তিনির, আর ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে অন্তত 80 জন। এ নিয়ে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে 60,000। এদিকে জাতিসংঘের সম্মেলনে মন্ত্রিপরিষদ বৈঠকে ফিলিস্তিনের দ্বিরাষ্ট্রনীতি নিয়ে বেশ কয়েকটি দেশ প্রস্তাব দিলেও সম্মেলনে অংশ নেয়নি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাতভর রাশিয়ার গাইডেড বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেন অন্তত 21 জন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। এ সময় হামলা চালানো হয় কিয়েভের কারাগার ও স্বাস্থ্যকেন্দ্রে। ঝাপরিঝিয়ার একটি কারাগারে রাশিয়ার বিমান হামলায় মারা গেছে অন্তত 17 জন। এ সময় আহত হয়েছে আরও 80 জন। রুশ বাহিনীর বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। এদিকে ইউক্রেনে সংঘাত বন্ধে রাশিয়াকে 10 থেকে 12 দিন সময় বেঁধে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেও ট্রাম্পের হুমকিতে খুব একটা পাত্তা দেয়নি রাশিয়া। খেলার খবর। এএফসি এশিয়ান কাপের ড্রতে গ্রুপ বিতে খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সিডনিতে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানে নিশ্চিত হলো বাংলাদেশের মেয়েদের গ্রুপ এবং প্রতিপক্ষ। গ্রুপ বিতে তৃতীয় দল হিসেবে টুর্নামেন্টে যাবে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান, চীন এবং উত্তর কোরিয়া। প্রতিপক্ষ বিবেচনায় বেশ কঠিন গ্রুপেই পড়েছে পিটার বাটলারের শিষ্যরা। গ্রুপে আছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন চীন, এছাড়া আরেক প্রতিপক্ষ উত্তর কোরিয়া, 3 বারের এশিয়ান নারী ফুটবলের চ্যাম্পিয়ন। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়াতে হবে 12 দলের এই আসর। এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলেই বাংলাদেশের সামনে নারী বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগও থাকবে। বিপিএলের আগামী আসরে মার্কেটিং ও ব্র্যান্ডিংয়ের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে 5টি প্রতিষ্ঠান। এক বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেছে বিসিবি। যাচাই বাছাই শেষে চূড়ান্ত করা হবে প্রতিষ্ঠানের নাম। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি স্থানীয় ও বাকি 4টি আন্তর্জাতিক। আইপিএল,
PSL সহ বিশ্বমানের লিগে কাজ করার অভিজ্ঞতাও আছে প্রতিষ্ঠানগুলোর। চলতি মাসের শুরুতে BPL এর কৌশলগত বিজ্ঞাপন, ব্র্যান্ডিং ও বাণিজ্যিক পরামর্শদাতা নিয়োগ দেওয়ার জন্য আগ্রহপত্র আহ্বান করে BCB। 26 জুলাই ছিল আবেদন জমা দেওয়ার শেষ তারিখ। আবেদনকারী 5 প্রতিষ্ঠানগুলো হলো অ্যাপেক্স স্পোর্টস কনসালটেন্সি, IMG, রিয়েল ইম্প্যাক্ট, IPG ও ট্রান্সপোর্ট গ্রুপ। BPL গভর্নিং কাউন্সিল কর্তৃক আবেদনপত্র মূল্যায়ন শেষে মনোনীত প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হবে। বসুন্ধরা কিংসের হয়ে খেলতে চলতি সপ্তাহে বাংলাদেশে আসবেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। এমনটাই জানিয়েছেন ক্লাবের সভাপতি ইমরুল হাসান। লিগ শিরোপা পুনরুদ্ধার এবং AFC চ্যালেঞ্জ লিগে ভালো করতে কিউবার সঙ্গে দেশি এবং বিদেশি ফুটবলারদের জন্য ব্রাজিলিয়ান কোচ ফারিয়াসকে নিয়োগ দিয়েছে বসুন্ধরা কিংস। ইউরোপিয়ানরা গতিময় খেলা খেলে থাকে, পক্ষান্তরে ল্যাটিন যারা আছে তারা কিন্তু কিছুটা নান্দনিক ফুটবল খেলে থাকে। তো বসুন্ধরা কিংসের যে খেলার ধরন আমাদের কাছে মনে হয়েছে যে ব্রাজিলিয়ান কোচ সহজেই সেটার সাথে মানিয়ে নিতে সক্ষম হবে, সেই চিন্তা ভাবনা করে আসলে আমরা ব্রাজিলিয়ান কোচকে নিয়োগ দিয়েছি। আর পাশাপাশি আমরা বিদেশি প্লেয়ার যাদেরকে অন্তর্ভুক্ত করেছি তাদের মধ্যে 2 জন ব্রাজিলিয়ান আছে। আমার মনে হয় যে এই ল্যাটিন কম্বিনেশনটা আমার কিংসের জন্য সহায়ক ভূমিকা পালন করবে। কিউবা মিচেলের সাথে আমরা চুক্তি করেছি, তবে সেটা আপাতত 3 বছরের জন্য। যেহেতু আমাদের 12 তারিখে ম্যাচ আছে, আমাদের ইচ্ছে আছে তাকে এই ম্যাচটি খেলানোর জন্য। যদি কোচ তাকে উপযুক্ত মনে করে অবশ্যই তাকে খেলাবে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.tv।